যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার বিচারে আইনজীবীরা শেষ যুক্তিতর্ক তুলে ধরছেন। করোনা ভাইরাসে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু, লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত, পরামর্শক কমিটির একজন বিজ্ঞানী। বিজ্ঞান ভিত্তিকভাবে বলা হয় যে ২ সপ্তাহ লকডাউন কার্যকর, ১ সপ্তাহ নয়। সেই কারণে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি ১ সপ্তাহ লকডাউন শেষ হওয়ার পূর্বেই আমরা সভা করে সুপারিশ করেছি। ভারতে রেমডেসিভির ড্রাগ আর মেডিকেল অক্সিজেনের জন্য হাহাকার। ফোন ইনে কিডনি, প্রোস্টেট সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিনের বিচারে মিনিয়াপোলিসের আইনজীবীরা তাদের শেষ যুক্তিতর্ক তুলে ধরছেন। এই ঘটনায় তথ্য প্রমাণ হিসাবে ৪০টি সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। গত ৩ সপ্তাহ ধরে এই শুনানির বেশিরভাগই বিভিন্ন নিউজ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। রাশিয়ায় কারাগারে আটক বিরোধী নেতা আলেক্সেই নাভালনির স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ ক্রেমলিন উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট পুতিনের একজন মুখপাত্র বলেছেন, মিস্টার নাভালনির অবস্থা গুরুতর, এ সংক্রান্ত রিপোর্টকে তিনি খুব একটা গুরুত্বের সঙ্গে দেখছেন না এবং এটা অন্য দেশের উদ্বেগের কোনো বিষয় নয়। এর আগে মিস্টার নাভালনিকে বন্দীদের আরেকটি আঞ্চলিক হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলেছেন, রাশিয়া ইউক্রেনের সাথে সীমান্তে এবং মস্কোর দখল করে নেওয়া ক্রাইমিয়ায় ১.৫ লাখ সৈন্য মোতায়েন করেছে। এর আগে কিয়েভ যত সৈন্যের কথা উল্লেখ করেছিল এই সংখ্যা তার দ্বিগুণ। জোসেফ বোরেল বলেছেন, এর ফলে সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে, তবে নতুন সংখ্যার উৎস সম্পর্কে তিনি কিছু বলেননি। ইউরোপের ১ ডজন ধনী ফুটবল ক্লাব সুপার লিগ নামে একটি টুর্নামেন্ট আয়োজনের যে পরিকল্পনা করেছে ইউরোপের ফুটবল পরিচালনাকারী সংস্থা ইউএফার প্রেসিডেন্ট, তাকে সব ফুটবল প্রেমীদের মুখের ওপর থুতু দেওয়ার মতো বলে উল্লেখ করেছেন। আলেকজান্ডার সেফেরিন বলছেন, ইংল্যান্ড, ইটালি এবং স্পেনের ১২টি ক্লাব লোভের বশবর্তী হয়ে এই উদ্যোগ নিয়েছে। তিনি জানান, এ বিষয়ে ইউএফা আইনগত দিকগুলোর কথা বিবেচনা করছে। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে, তারা প্রথমবারের মতো মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে একটি ড্রোন ওড়াতে সক্ষম হয়েছেন। মঙ্গল গ্রহে মহাকাশযানে করে পাঠানো ছোট একটি হেলিকপ্টারের ওড়ার ছবি নাসার নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছানোর পর কর্মীদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। মাত্র ১.৮ কেজি ওজনের হেলিকপ্টারটি মঙ্গলের পৃষ্ঠ থেকে উড়ে ৪০ সেকেন্ড পর সফলভাবে অবতরণ করে। পৃথিবী উষ্ণ হয়ে যাওয়ার কারণে কফি হারিয়ে যেতে পারে বলে কফি প্রেমীদের মধ্যে যে উদ্বেগ রয়েছে সেটা এখন তারা ভুলে যেতে পারে। পশ্চিম আফ্রিকায় নতুন এক ধরনের কফি গাছের সন্ধান পাওয়া গেছে, যার জন্য ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন হয় না। বিরল জাতের এই কফির নাম স্টেনোফিলা এবং এর স্বাদ উচ্চমানের আরাবিকা কফির মতোই। ধারণা করা হয়েছিল আইভরি কোস্টের বাইরে এটি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সম্প্রতি সিয়েরা লিওনেও এর খোঁজ পাওয়া গেছে। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই সময়ে মারা গেছেন ১১২ জন। এর আগে ৩ দিন ধরে প্রতিদিন ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে প্রায় ১০,৫০০ মানুষের মৃত্যু হলো। সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় সরকার চলতি লকডাউন আরও ১ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি বলছে, বৈজ্ঞানিকভাবে সংক্রমণ ঠেকাতে আরও ১ সপ্তাহ লকডাউন বাড়ানোর প্রয়োজন। ঢাকা থেকে ফারহানা পারভিন। এই বছরে সরকারের ঘোষণা করা সর্বাত্মক লকডাউন বা বিধিনিষেধের প্রথম দফা শেষ হওয়ার ২ দিন আগে আসলো নতুন করে আরও ১ সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত। রবিবার রাতে এই বৈঠক করে চলমান লকডাউন আরও ১ সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটির সভাপতি ড মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন, বিজ্ঞান ভিত্তিকভাবে ২ সপ্তাহে লকডাউন কার্যকর হয়, আর সে কারণেই বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও ১ সপ্তাহে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন লকডাউনটা ১ সপ্তাহ যেটা দেওয়া হয়েছিল সেটা কিছু সুফল দিবে, কিন্তু যদি আমি আরেকটু বেশি আকারে সুফল পেতে চাই তাহলে আমার ২ সপ্তাহ লকডাউন যদি দিই, তাহলে ওই সংক্রমিত যত মানুষ সংক্রমিত তারা যদি ঘরে থাকে, তারা যখন অন্যকে ছড়ানোর জন্য বাইরে বেরোচ্ছে না,
তখন কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে সংক্রমণের হার কমছে। তো বিজ্ঞান ভিত্তিক ভাবে বলা হয় যে 2 সপ্তাহ লকডাউন কার্যকর, 1 সপ্তাহ নয়। সেই কারণে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি এই 1 সপ্তাহ লকডাউন শেষ হওয়ার পূর্বেই আমরা সভা করে সুপারিশ করেছি। বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। কারিগরি কমিটির ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই লকডাউনের সময়। খোলা রাখা জরুরি সেবার তালিকাও প্রকাশ করার অনুরোধ করা হয়েছে। আরও 1 সপ্তাহ লকডাউন বাড়িয়ে সরকার আসলে কি অর্জন করতে চাচ্ছে? সরকারের কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি মি. শহীদুল্লাহ বলছিলেন, একটা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবধর্মী চিন্তা থেকেই এই লকডাউন দেওয়া হচ্ছে, যাতে করে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। আজকে আমরা প্রথমে বলছি জীবন আগে, তারপরে জীবিকা, কিন্তু একেবারে জীবিকাটাকে তো বাদ দেওয়া যাবে না। যার ফলে আপনার এই যে 2 সপ্তাহ লকডাউন যদি আমি আজকে 1 মাস করতে পারতাম তাহলে আরো বেশি ফলাফল পেতাম, কিন্তু ওটা কি বাস্তব ধর্মী হতো কিনা? একটা ছোট্ট দেশে 18 কোটি জনগণ, অসংখ্য রকম সমস্যা সংকুল, আমাদের অর্থনীতি অত উন্নত বিশ্বের মতো অত শক্তিশালী নয়, সবকিছু বিবেচনা করে যেটা কান্ট্রি স্পেসিফিক বা কান্ট্রি কনটেক্সটের জন্য যেটা বাস্তবসম্মত সেইভাবেই আমাদের পদক্ষেপ নিতে হবে। এ মাসের প্রথম সপ্তাহ থেকে সরকার নানা রকম বিধিনিষেধ জারি করে, তবে দৃশ্যত সেসব পদক্ষেপ ব্যর্থ হয়। গণপরিবহন, অফিস, শপিং মল খোলা থাকায় মানুষ কার্যত সেই বিধিনিষেধ উপেক্ষা করে। রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজিস্ট সাবেরা গুলনাহার বলছিলেন, চলতি লকডাউনটা যদি মানুষজন নিজেরাই কঠোরভাবে মেনে চলে তাহলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইনসিডেন্সটা অনেক বেশি হয়ে যাওয়ার জন্য এখন আমাদের আশেপাশে সবারই হচ্ছে, তার মানে এটা তো সব জায়গারই চিত্র। তাহলে আমাদের আশেপাশের প্রতিটা লোককে সেফ রাখার জন্য, নিরাপদ রাখার জন্য এবং নিজে নিরাপদ থাকার জন্য এই লকডাউনটা দেওয়া অবশ্যই দরকার এবং এই লকডাউনটা মানাও সেরকমই দরকার। লকডাউন মানতে হবে, তারপরে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না, জরুরি যেগুলো সরকার তো সেগুলো সব সুনির্দিষ্ট করেছেন যে জরুরি সেবা ছাড়া বাড়ি থেকে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। এবং লকডাউনটা যেভাবে মানা হচ্ছে এটা আরো বেশি স্ট্রিক্ট ভাবে মেনটেন করতে পারলে এটা কন্ট্রোল করা সম্ভব। সরকারের এই পরামর্শ কমিটি বলছে, সপ্তাহ শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে আবার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ধীরে ধীরে লকডাউন শেষ করার পূর্ব পরিকল্পনা প্রস্তুত রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে লকডাউন শিথিল করার চিন্তা আছে। ফারহানা পারভিন, ঢাকা থেকে। ভারতে কোভিড সংক্রমণের সেকেন্ড ওয়েভে যখন রোজ নতুন রেকর্ড ভাঙছে, তখন সারা দেশ জুড়ে চিকিৎসার জন্য প্রয়োজনীয় 2টো জিনিসের জন্য হাহাকার চরমে পৌঁছেছে। আর এই 2টো জিনিস হলো রেমডেসিভির ড্রাগ আর মেডিকেল অক্সিজেন। অন্যদিকে কোভিড রোগীদের জন্য অক্সিজেনের যোগান নিয়ে রাজনীতি, আইন আদালত কিছুই বাদ যাচ্ছে না। হাসপাতালগুলো অক্সিজেন পেতে হিমশিম খাচ্ছে। বহু কোভিড রোগী স্রেফ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন বলে অভিযোগ উঠছে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। কোভিড রোগীর পরিজনরা একটা প্রেসক্রিপশন নিয়ে রেমডেসিভির জোগাড় করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন, কিংবা অক্সিজেন সিলিন্ডার পেতে জুতোর শুকতলা খইয়ে ফেলেও রোগীকে বাঁচাতে পারছেন না। এই মর্মান্তিক দৃশ্যগুলোই এখন ভারতের সেকেন্ড ওয়েভের ডিফাইনিং ইমেজ বা নির্ণায়ক ছবি হয়ে উঠেছে। रेमडेसिविर दवाई की कमी तो है, ऐसा नहीं है कि ये इजीली अवेलेबल है, कोटा से मिल रही है लोगों को। মুম্বাইতে একাধিক কোভিড হাসপাতালের পরিচালক আফজাল শেখ স্বীকার করছেন, এই ওষুধটির তীব্র আকাল আছে, সহজে মিলছেই না। বড় হাসপাতালগুলো কোনো ক্রমে পেলেও ছোট হাসপাতালে রেমডেসিভির নেই, সেখানে ভর্তি রোগীর আত্মীয় স্বজন রাস্তায় দিশেহারা হয়ে ঘুরছেন। छोटे छोटे नर्सिंग होम से चिट्ठियां लेके रास्ते में घूमने लगे कि हमें रेमडेसिविर चाहिए। রেমডেসিভির চড়া দামে কালোবাজারে বিক্রি হচ্ছে। এই খবর বেরোনোর পর কেন্দ্রীয় সরকার এর দাম বেঁধে দিয়েছে ঠিকই, কিন্তু তাতে যোগান বাড়েনি। ওষুধটি যাতে বাংলাদেশ থেকে আমদানি করা যায় তার জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কেন্দ্রের অনুমতি চেয়ে চিঠিও লিখেছেন। কলকাতার সুপরিচিত চিকিৎসক দ্বৈপায়ন ঘটক বলছিলেন, এই ওষুধটি কতটা কার্যকরী তা 100% নিশ্চিত না হলেও রোগীরাই কিন্তু এটি প্রেসক্রাইব করার জন্য ডাক্তারবাবুদের জোরাজুরি করছেন। রেমডেসিভির হচ্ছে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ। ফার্স্ট ওয়েভে যারা রেমডেসিভির দিয়ে ওরা পড়েছিল তাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে ডিজিজটার সিভিয়ারিটি খানিকটা হয়তো কমাচ্ছে, কারণ এগুলো কেস কন্ট্রোল স্টাডি ছাড়া তো বলা যাবে না যে সত্যি কমাচ্ছে কি কমাচ্ছে না, বাট দে হ্যাভ এ ক্লিনিক্যাল ওপিনিয়ন যে রেমডেসিভিরে এদের সিভিয়ারিটি
সিভিয়ারিটিটা কমছে এবং ভাইরাল ক্লিয়ারেন্স হয়তো তাড়াতাড়ি হচ্ছে। The oxygen requirement is almost, I would say, 5 times higher, and 90% of our OPD. এদিকে সুরাট সিভিল হাসপাতালের ডক্টর পারুল ভাটগামা বলছিলেন, গত বছরের তুলনায় এবার কোভিড রোগীদের অক্সিজেনের চাহিদা অন্তত 5 গুণ বেশি। ওপিডিতে যে রোগীরা আসছেন তাদের 90% আসছেন স্ট্রেচারে করে, আর তাদের সবারই অক্সিজেন প্রয়োজন হচ্ছে। सभी को ऑक्सीजन की जरूरत है। जैसे कि 25 बेड के पेशेंट पे हम लोग 33 पेशेंट ट्रीट कर रहे हैं, हर एक पेशेंट को ऑक्सीजन लग रहा है। মুম্বাইয়ের একটি কোভিড হাসপাতালের প্রধান নার্স জানাচ্ছেন, তাদের 25 বেডের ওয়ার্ডে 33 জন ভর্তি, আর তাদের সবারই অক্সিজেন লাগছে। সিলিন্ডার জোগাড় করতে তাদের কর্মীরা, ওয়ার্ড বয়রা বহু দূর দূর যাচ্ছেন। এদিকে প্রতি ঘন্টায় 4টে করে সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে। 1 घंटे में 4 सिलेंडर खत्म हो रहा है। অক্সিজেনের সংকট সরকারকেও বিপদে ফেলেছে। এরই মধ্যে রোগীদের পরিমিত পরিমাণে অক্সিজেন দেওয়ার কথা বলে বিতর্ক বাড়িয়েছেন ক্যাবিনেট মন্ত্রী পীযূষ গোয়েল। जहाँ पे पेशेंट को जरूरत है उतना ही ऑक्सीजन लगाना चाहिए। कई जगह पे वेस्टेज की भी खबर आ रही है। তার বক্তব্য ছিল, বহু জায়গায় অক্সিজেনের অপচয় হচ্ছে এবং দরকার না থাকা সত্ত্বেও নাকি অক্সিজেন দেওয়া হচ্ছে। এদিকে ইন্দোরে গতরাতে রিলায়েন্সের পাঠানো 60 টন অক্সিজেনের ট্রাক 2 ঘন্টা ধরে আটকে রেখে বিজেপি নেতারা পুজো আচ্চা করিয়েছেন, মিডিয়াকে ডেকে ছবিও তুলিয়েছেন। हम लोग वहाँ जाने के बाद पता चला कि ऑक्सीजन वहाँ पे मतलब कम हो गए, है ही नहीं, खत्म हो गए। ওদিকে মুম্বাই শহরতলির দর্জি রামবাবুর মেয়ে ললিতা বলছেন, নার্সিংহোমে অক্সিজেন সিলিন্ডার খুলে নেওয়াতেই তার বাবার মৃত্যু হয়েছে। আজ একই ধরনের অভিযোগ এসেছে মধ্যপ্রদেশের শাহডোল থেকেও, যেখানে ভোর রাতে 10 জন কোভিড রোগী মারা গেছেন। बहुत मुश्किल से प्राइवेट एम्बुलेंस एक हमने हायर की, वो सिर्फ 30 किलोमीटर चला, उसके बाद उसने कहा कि मेरे पास ऑक्सीजन नहीं है। দিল্লির একটি টিভি চ্যানেলের সাংবাদিক নিদা আহমেদ তার চাচার জন্য অক্সিজেনওয়ালা অ্যাম্বুলেন্স জোগাড়ই করতে পারেননি। অক্সিজেন নেই বলে একের পর এক হাসপাতাল তাদের ফিরিয়ে দিয়েছে। তিনি চোখের সামনে বিনা চিকিৎসায় মারা গেছেন। यहाँ पर कोई ऑक्सीजन नहीं है, यहाँ हम इलाज नहीं कर सकते। এরই মধ্যে দায়িত্বজ্ঞানহীন মানুষজন অক্সিজেন মজুত করার চেষ্টা করে সমস্যা আরো বাড়িয়ে তুলেছেন, বলছিলেন দৈপায়ন ঘটক। লোকে কি করছে, বহু সিলিন্ডার বাড়িতে জমিয়ে রেখে দিয়েছে, হোর্ডিং হচ্ছে, বলছে আমার যদি লাগে বলে আমি 2টো সিলিন্ডার করে রেখেছি। বহু লোকই অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে রেখে দিয়েছে। মানে প্রোডাকশন তো লিমিটেড, এবার যদি এই হোর্ডিংটা করে, প্যানিক হোর্ডিং করে, তখন মুশকিল হবে। এদেরকে একটু বোঝাতে পারছি না যে অক্সিজেন যেখানে 20 লিটার পার মিনিট লাগবে, একটা অক্সিজেন সিলিন্ডারে 1200 লিটার থাকে, তোর ক ঘন্টা চলবে যে তুই কিনে রাখ। দ্বিতীয় ধাক্কার সুনামিকে ভারতে এভাবেই আরো ভয়ঙ্কর করে তুলেছে রেমডেসিভির আর অক্সিজেনের তীব্র আকাল। এ ছিল দিল্লি থেকে পাঠানো শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন। আপনারা বিবিসি বাংলা শুনছেন রংপুরে, ঢাকায়, রাজশাহীতে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে ফোন ইনের জন্য আপনাদের ঢাকা স্টুডিওতে নিয়ে যাচ্ছি। সেখান থেকে অনুষ্ঠানের এই অংশটি পরিচালনা করছেন ফারহানা পারভিন। ফারহানা। ধন্যবাদ মিজান। ফোন ইনে আমাদের আজকে শ্রোতারা প্রশ্ন করবেন কিডনি ও প্রোস্টেট সহ ইউরোলজি বিষয়ে যে কোনো প্রশ্ন করবেন এবং শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফজল নাসির। তিনি ইতিমধ্যে আমাদের সঙ্গে স্কাইপে যুক্ত হয়েছেন, আর টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে একজন শ্রোতা কামরুন্নেসা। কামরুন্নেসা, আপনি বলুন। আমার আব্বুর 2011 সালে কিডনির অপারেশন হয়েছে, তো ওনার একটা কিডনি নাই। পরে তার প্রোস্টেটের সমস্যা দেখা দেয় এবং 3 বছর আগে ওই কিডনি ডাক্তারই ওনার অপারেশনটা করে, কিন্তু অপারেশনের পরে তার বিভিন্ন সমস্যা দেখা দেয়। তখন ডাক্তারের কাছে গেলে উনি বলে যে ওনার লেজার অপারেশন করতে হতো, নর্মাল অপারেশনটা করা তার ভুল হয়েছে। তারপর থেকে তার এমনিতেই প্রস্তাব হয়ে যায়, মানে কোনো কন্ট্রোল থাকে না, আর মানে সবসময় জ্বর থাকে। তো উনি ওষুধ খাচ্ছে রেগুলার, বাট ওনার ঠিক হচ্ছে না। তো এখন আমরা কি করতে পারি? ওনার বয়স 61 বছর। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার বোঝাই যাচ্ছে যে কিডনিটা ফেলে দিয়েছেন এটা অন্য কারণে, আর ওনার বয়সের কারণে প্রোস্টেটটা বেড়ে গিয়েছিল, যেটার একটা চিকিৎসা হচ্ছে সার্জিক্যাল চিকিৎসা, সার্জিক্যালি ওটা রিমুভ করা হয়েছে। এইটা কোর্টে যে অনেক ক্ষেত্রে যেটা হয় যে পেশাবের কন্ট্রোল মেকানিজমটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে এটা সাময়িক ভাবে হতে পারে যেটা আবার ফিরে আসে, আবার কারো কারো ক্ষেত্রে এটা পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে। এটা অপারেশনের একটা স্বীকৃত কমপ্লিকেশন। তো এখন পরবর্তী ব্যবস্থার জন্য আপনি অতি সত্বর একজন ইউরোলজিস্টকে দেখান এটা রিকভারেবল কিনা। যদি রিকভারেবল হয় তাহলে অবশ্যই এটা ঠিক করা যাবে, আর না হলে অন্য রকমের চিকিৎসা আছে, আর্টিফিশিয়ালি স্প্রিংটা লাগিয়ে নেওয়া যায়।
যেটা অবশ্য বেশ ব্যয়বহুল একটা চিকিৎসা। তো আপনি রাজশাহী মেডিকেল কলেজে ওখানেও ডাক্তার আছে, ইউরোলজিস্ট আছে, ওদের কাছে একটু শরণাপন্ন হন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুইজনকে। ঢাকা থেকে আমাদের পরের শ্রোতা জান্নাতুল ফেরদৌস। হ্যালো, জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। আপনি বলুন আপনার কথা আমাদের যে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। আমার বাম পাশের কিডনির ঠিক কিডনির অংশ যেখানে থাকে সেই জায়গাটার মধ্যে পেইন হয়। আমি পেইনটাকে যখন আমি সমুদ্রের মাছ রান্না করে একটু বেশি পরিমাণে খাবো, তখন থেকে 7 দিন 10 দিন 1 মাস পর্যন্ত কোনো পেইন থাকবে না। যখন আমি সমুদ্রের মাছটা খাওয়া বন্ধ করে ফেলবো তখনই পেইনটা শুরু হয়ে যাবে। কি ধরনের পেইন বুঝি না। আমি কি সমুদ্রের মাছ খেয়েই যাব না আমি অন্য কোনো পথ অবলম্বন করব? আপনি লাইনে থাকুন। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে কিডনিতে সত্যিকার অর্থে তেমন কোনো ব্যথা করে না। কিডনির কোনো রোগে কিছু কিছু সমস্যা ছাড়া, অর্থাৎ কিডনি যদি হঠাৎ করে আটকে না যায় বা বেশ ফুলে না যায় বা ইনফেকশন যদি না হয়, বেশিরভাগ ব্যথায় যেটা হয় সেটা হচ্ছে মেকানিক্যাল পেইন, আমরা বলি মাসকুলোস্কেলেটাল পেইন, অথবা হাড়ের ব্যথা, মাংসের ব্যথা। কাজে আমার মনে হয় না যে আপনার কিডনির কোনো সমস্যা রয়েছে। তারপরেও আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম এবং একটা এক্স-রে কিউবি একটু করে দেখেন যে এখানে কোনো কিছু আছে কিনা। তারপরে অন্য কিছু ভাবা যাবে। কিডনিটাকে আমরা, কিডনির যে সমস্যা নাই সেটাকে আমরা ঠিক দেখে নিয়ে অন্য কিছু ভাববো আর কি। তা আপনি এখন যদিও লকডাউন যাচ্ছে, লকডাউন চলে গেলে সত্যি সত্তর আপনি যে ঢাকায় আছেন, কিডনি ইনস্টিটিউটে আসতে পারেন, যে কোনো মেডিকেল কলেজে আপনাকে সে সেবা দিতে আমরা প্রস্তুত। ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি একটু জিজ্ঞাসা করি, উনি বলছিলেন যে সামুদ্রিক মাছ উনি খান এবং সেটা খাওয়ার পর ওনার কিছুদিন ভালো থাকে, এইটার সাথে আসলে কি সম্পর্ক, বা এটা উনি কন্টিনিউ করবেন কিনা? এটার সাথে আসলে কিডনির কোনো সম্পর্ক নাই। একটা হতে পারে যে তার জিআই ট্র্যাক্ট মানে গাটের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে, যেটা ওই মাছের হয়তো কোনো একটা অংশ বা কোনো একটা ইনগ্রেডিয়েন্ট আছে যেটা তার ব্যথাটাকে নিরাময় করে রাখে। আমার কাছে যেটা মনে হয় এটা সম্ভবত তার নাড়ি বা খাদ্যতন্ত্রের কোনো একটা অংশের জটিলতা, এটা কিডনির সমস্যা না। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের পরের শ্রোতা ফয়সাল গনি যশোর থেকে। আসসালামু আলাইকুম। বলছি আমার প্রশ্নটা, ওয়ালাইকুম আসসালাম। আমার বড় ভাইয়ের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি আমার একটা কিডনি আমার ভাইকে দিতে, এবং এইটা তার 2টা কিডনি যে ড্যামেজ হয়ে গেছে এটা যদি 2টাই মানে ফেলে দেওয়া হয়, তো একটা দিলে কি দুইজনের 2টা থাকলে কোনো সমস্যা হবে নাকি হবে না, সেটার জন্য জানার জন্য। আর এটা কিভাবে প্রসেসিং করব? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। 2টো কিডনি যখন ড্যামেজ হয়ে গেছে সেই ক্ষেত্রে বেঁচে থাকার জন্য সামনে পথ করা থাকে 2টা, একটা ডায়ালাইসিস করা অথবা কিডনিকে রিপ্লেস করে মানে আরেকটা কিডনি সংযোজন করা। আসলে কিডনি যখন আমরা প্রতিস্থাপন করি তখন কিন্তু ওই 2টো কিডনি ফেলি না, ওই 2টা কিডনির জায়গায় থাকে, অন্য আরেকটা অংশে আমরা কিডনিটা লাগিয়ে দিই। এটার মাধ্যমে আপনার ভাইও ভালো থাকবে, আপনিও ভালো থাকতে পারবেন। তবে দেখুন, আল্লাহ তাআলা যেহেতু 2টো কিডনি আমাদেরকে দিয়ে দিয়েছে, 2টো কিডনির কাজ আছে, কিডনি একটা দেওয়ার পরে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। তখন নিয়ম মেনে চললে আপনি অবশ্যই ভালো থাকবেন, কারোই সমস্যা হবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জাকিয়া সুলতানা টাঙ্গাইল থেকে আমাদের পরের শ্রোতা। হ্যালো, জাকিয়া সুলতানা, শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ, আপনি প্রশ্নটি করুন, আপনার প্রশ্ন কি রয়েছে সেটি করুন। আমার প্রস্রাবের জ্বালা পোড়া, তলপেট ব্যথা, প্রচন্ড ব্যথা। কতদিন ধরে? অনেকদিন ধরে। আচ্ছা, আপনি একটু লাইনে থাকুন, ডাক্তার আপনাকে প্রশ্ন করবেন। প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি কিন্তু বলেছেন যে আপনার প্রস্রাবে জ্বালা পোড়া এবং হচ্ছে তলপেটে ব্যথা। এটা প্রাথমিকভাবে আমরা ধরে নিই, আপনার বয়স অবশ্য বলেন নাই, ফিমেলদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে খুব কমন। উনি লাইনে আছেন, আপনি জানতে চাইতে পারেন ওনার কাছে। আপনার বয়স কত হবে? 50 বছর। আচ্ছা, আপনার ডায়াবেটিস নাই তো? না, ডায়াবেটিস নাই। তো এই সমস্ত ক্ষেত্রে আপনার যেহেতু 50 বছর, মানে এই বয়সটা হচ্ছে আমরা বলি পেরিমেনোপজাল বয়স, মাসিক বন্ধ হওয়ার কাছাকাছি চলে আসে। এই বয়সটাতে কয়েকটা সমস্যার মধ্যে একটা হচ্ছে যে আপনার পেশাবে ইনফেকশন থাকতে পারে,
আর একটা হচ্ছে যে এই হরমোন কমে যাওয়ার জন্য পেরিমেনোপজাল সিনড্রোমের পার্ট হিসাবেও কিন্তু পেশাবে জ্বালাপোড়া করতে পারে। তা আপনি প্রাথমিকভাবে যে কোনো একজন ডাক্তারকে দিয়ে একটি ইউরিনের রুটিন পরীক্ষাটা করে দেখেন যে আপনার ইনফেকশন আছে কিনা। যদি ইনফেকশন থাকে তাহলে ইনফেকশনের ট্রিটমেন্টটা করে নেন, আর যদি ইনফেকশন না থাকে সেই ক্ষেত্রে আমাদের অন্য আরো কিছু বিষয়গুলো ভাবতে হবে। সেই ক্ষেত্রে আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ নিন। আপনার টাঙ্গাইল মেডিকেল কলেজেও আমাদের এখন ইউরোলজি বিভাগ আছে, ওখানে গেলে আপনি সুপরামর্শ পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমাদের এবারে শ্রোতা ভোলা থেকে তিনি কথা বলবেন, সালেহা আক্তার এমি। হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। আচ্ছা, আমার বাবা অসুস্থ, যার বয়স 55 বছর। তার কিডনিতে সমস্যা আছে, কিন্তু ডাক্তার সঠিক করে বলে না যে কি সমস্যা আছে। কিন্তু আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে লেখা আছে ওয়ান স্মল কর্টিক্যাল ক্যাস্ট ইজ সিন নিয়ার দ্য আপার পোল অফ দ্য লেফট কিডনি, মানে বাম কিডনিতে একটু সমস্যা আছে, লিভারও কিছু সমস্যা আছে। আচ্ছা, তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, এখন কি করা যেতে পারে এই অবস্থায়? আপনি একটু লাইনে থাকুন। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন যে স্মল সিস্ট ইন দি লেফট আপার কিডনি, মানে কিডনির বাম কিডনির উপরে একটা ছোট সিস্ট আছে। সিস্ট মানে হচ্ছে একটা পানির চাকা। এটা এই বয়সের যে অনেকের কিডনিতেই থাকতে পারে। আমরা যদি আলট্রাসোনোগ্রাম করি এই বয়সে প্রায় 25 থেকে 30% কিডনিতে ছোট ছোট সিস্ট বা পানি জমতে পারে। এটাকে আমরা বলি ডিজেনারেটিভ। বয়স বাড়ার সাথে সাথে এটা আসে, এটা পুরোপুরি ফিজিওলজিক্যাল, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি বলেছেন যে পেশাব পায়খানা দুটোই বন্ধ হয়ে গেছে। এমন হতে পারে যে আপনার বাবার দুটো কিডনি কাজ করছে না, যেটাকে আমরা বলি কিডনি রেনাল ফেলিউর বা কিডনিটা ফেল করেছে। তো আপনি অতি সত্বর সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষাটা করেন। সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষাতে যদি আপনি দেখেন যেটা বাড়তির দিকে যাচ্ছে, তাহলে দেরি না করে বাসায় না বসে থেকে অন্তত ভোলা সদর হাসপাতালে অথবা আপনার কাছে বরিশাল মেডিকেল কলেজ আছে, ওখানে অত দ্রুত যোগাযোগ করে চিকিৎসাটা নিন। এই লকডাউনের মধ্যেও এই কাজ করুন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের ঢাকা থেকে এবারে শ্রোতা মারুফুন নাহের। জি, আসসালামু আলাইকুম, আমি মারুফুন নাহের। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার প্রশ্ন। জি, আমার প্রশ্ন হলো যে আমার প্রায় 4-5 বছর থেকে ইউরিনের সমস্যা হয়, মূত্রথলিতে আমার ইউরিনটা জমা থাকে। আমি কয়েকটা টেস্ট করিয়েছি, পিভিআর যেটা বলা হয় 421 ml আর আরভি হলো 42 ml। আর ভিতরে জ্বরও থাকে, মাথা ব্যথা হয়, ব্যাক পেইনের সমস্যা হয়। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি একটু বলি আপনাকে, আপনি বলেছেন যে আপনার অনুভূতি জাগে যে আপনার প্রস্রাবটা শেষ হয় না বা থেকে যায়। আর আলট্রাসোনোগ্রাফিতেও পোস্ট ভয়েডাল রেসিও, মানে পেশাব শেষ করার পরেও দেখা যাচ্ছে যে 400-র উপরে পেশাব থাকে, যেটা ফিমেলের ক্ষেত্রে 1 সিসিও থাকার কথা না। আপনার কি মানে প্রস্রাব করতে কোনো কষ্ট হয় বা প্রস্রাব আস্তে আস্তে আসে, এরকম কোনো সমস্যা আছে কিনা? না, প্রস্রাব জোরেই আসে, কিন্তু খুবই অল্প হয়। আগের মতো যেমন আগে ঘন্টায় 3-4 বার যেতাম, এখন মনে হয় সারাদিনে 2-3 বার যাচ্ছি, আর খুবই অল্প পরিমাণে হচ্ছে। দেখুন, যদি আপনার প্রস্রাবের গতিবেগ ঠিক থাকে, আবার যদি প্রস্রাব থেকেও যায়, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আপনার নিউরোলজিক্যাল মানে নার্ভের কোনো সমস্যা আছে কিনা। কতগুলো কারণে প্রস্রাব পেশাবের থলিতে জমে থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে প্রস্রাবের নালী যদি চিকন হয়ে যায়। সেটা না হয় আমাদের বাকিগুলোতে আরো কিছু দেখতে হবে যে অনেক সময় জরায়ু নিচে নেমে গেলে মেয়েদের, বিশেষ করে 40-এর উপরে বা যাদের অনেক বাচ্চা হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু পেশাব নাও বের হতে পারে, পেশাব থেকে যেতে পারে। তা আপনার যেহেতু এটা কিন্তু বেশ বেশি জমে থাকছে এখন, কাজে আপনার বাসায় বসে থাকার সময় নেই, আপনি অতি দ্রুত মেডিকেল কলেজে এসে ইউরোলজি বিভাগে যোগাযোগ করুন আপনার সমস্যার জন্য। ধন্যবাদ। আমাদের এবারে শ্রোতা নাজমা সুলতানা ঢাকা থেকে। নাজমা সুলতানা, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি নাজমা সুলতানা বলছি ঢাকা থেকে। বলুন। আমার প্রশ্নটি হলো, আমার 2 বছর আগে ইউরিন স্টোন দেওয়ার পরে বাম পাশে কিডনি থেকে দেওয়ার পরে আমি একটা ইনজেকশন নেই এবং 2টা টেস্ট করাই। প্রথম
দুটো টেস্টে কিডনি সচ্ছল কাজ করতেছে আছে, পরে এক সপ্তাহ পরে আবার টেস্ট দেয় ডক্টর, ওই টেস্টে 50% কিডনি ড্যামেজ লেখা আছে, মানে রিপোর্টটা সঠিক আসে না। পর থেকে আমরা ট্রিটমেন্ট করাই নাই, এমনি খাবার খাদ্য কিছু নিয়ম মতো খাচ্ছি। এখন প্রস্তাব একটু বেশি চাপ আসে, কিন্তু প্রস্তাব কিনলে একটু রংটা এলোমেলো, একবার কালো আছে আর একবার হলুদ আছে। এই অবস্থার জন্য আমি কি করতে পারি? নাজমা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি কিন্তু বলেন নাই যে আপনার কিডনিতে পাথর ছিল, সেই পাথরের চিকিৎসাটা আপনি করেছেন কিনা, বা সেটা কিডনি পাথরটা পড়ে গিয়েছিল কিনা। যে বললাম একটা ইনজেকশন নিয়েছি, আর কিছুই করিনি। কিছু করেন নাই, তার মানে ওটা রয়ে গেছে, তাই তো? তো কিডনিতে যদি পাথর থাকে সেই ক্ষেত্রে কিছু সমস্যা হতেই পারে, আপনার বারে বারে ইনফেকশন হতে পারে, মাঝে মাঝে পাথরের কারণে পেশাবের সাথে রক্ত যেতে পারে। পেশাবের সাথে রক্ত যদি যায় তাহলে কিন্তু আপনার পেশাবের রং গাঢ় হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে প্রস্রাবের নর্মাল রং কিন্তু খড়ের রঙের, তার মানে এটা পুরোপুরি সাদা না, একটু হলুদ ভাব থাকবেই। আমরা যদি পানি বেশি খাই এটা হালকা হবে, পানি কম খেলে এটা গাঢ় হবে, অনেকটা কখনো কখনো সরিষার তেলের মতো রং হতে পারে, কিন্তু কখনোই মনে রাখবে যে এটা সাদা না। কাজে কিডনির পাথর থাকলে সেটা চিকিৎসা করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। তো কাজে আপনি লকডাউন শেষ হয়ে গেলে অতি দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে অথবা ইনস্টিটিউটে আপনি আসেন, আমরা ইনশাল্লাহ আপনার সুচিকিৎসা করে দেব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের এবারের শ্রোতা সিলেট থেকে কুলসুম আক্তার। গত 1 মাস আগে আমার প্রস্তাবে জ্বালাপোড়া করায় আমি একজন ইউরোলজিস্ট ডাক্তার দেখেছিলাম। কিছু পরীক্ষা নিতার পর তিনি আমাকে কিছু ওষুধ দিয়েছিলেন। আমি মাত্র 1 দিন ওষুধ সেবন করেছিলাম, তারপর আমার মাথায় সমস্যা আসলে আমি অন্য চিকিৎসা নিয়েছি এবং ওই ওষুধগুলো বন্ধ করে দিয়েছি। এখন গত 1 সপ্তাহ ধরে আমার হঠাৎ কোমরের উপর এবং পাঁজরের কিছু নিচে হালকা ব্যথা করতেছে এবং সবসময় মনে হয় অংশগুলো জ্বলতেছে, বিশেষ করে ডানের অংশগুলো, এবং হাত পা গুলো অবশ্যের মতো থাকে, আর প্রস্রাবের রঙও অনেক হলুদ। এখন আমার কি করা উচিত এবং এখন কোনো পরামর্শ কি আছে যে কোন খাবারগুলা খাবো আর কোন খাবারগুলা খাবো না? অনেক ধন্যবাদ আপনাকে। ফজল নাসের, আপনি একটু সংক্ষেপে যদি ওনার উত্তর দেন। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আপনার ওষুধ দিয়েছিল কিন্তু আপনি ওষুধ সহ্য করতে পারেন নাই। এখন একটা হতে পারে যে আপনার ইনফেকশন ছিল, যার কারণে হয়তো বা কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছিল যেটা আপনার শরীরে স্যুট করে নাই। তো আপনার তো ট্রিটমেন্টে ইনকমপ্লিট রয়ে গেল। আপনি আগে যাকে দেখিয়েছিলেন তার কাছে আবার একটু যান, যে আবার মনে হয় যে গোড়া থেকে একটু শুরু করেন। আর আপনি যেটা বললেন যে নিচের দিকে কিডনির অংশে ব্যথা করছে, এটা ইনফেকশন থেকে হতে পারে, এটা অন্য কারণে খাবারের কারণে হতে পারে, গাট অরিজিন হতে পারে, মেকানিক্যাল পেইন হতে পারে। আর কিডনির খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার যদি ক্রিয়েটিনিন ভালো থাকে, কিডনিতে কোনো সমস্যা না থাকে এবং কিডনির ফাংশন যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনার খাওয়া দাওয়ার বাছার কোনো দরকার নেই, স্বাভাবিক খাওয়া দাওয়া করেন। খালি একটা জিনিস মনে রাখবেন যে পানি আমাদের, এটা হচ্ছে মেইন অস্ত্র কিডনি ভালো রাখার। এটা নিয়মিত পরিমিত পানি খাবেন এবং প্রস্রাব আসলে ধরে রাখার চেষ্টা করবেন না, নিয়মিত সময় হয়ে গেলে প্রস্রাবটা করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যত্রতত্র ওষুধ খাবেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে আমাদের ফোন ইন অনুষ্ঠান। এখনও যারা অপেক্ষা করছেন ফোন লাইনে, আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি, নিশ্চয়ই আগামী ফোন ইনে আপনারা অংশ নেবেন। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের লন্ডন স্টুডিওতে সহকর্মী মিজানুর রহমান খানের কাছে। ধন্যবাদ ফারহানা। ঢাকা স্টুডিও থেকে ফোন ইন পরিচালনা করলেন ফারহানা পারভিন। শেষ করার আগে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার বিচারে আইনজীবীরা শেষ যুক্তিতর্ক তুলে ধরছেন। আর করোনা ভাইরাসে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যু, লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই